আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এ পর্বে আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নের একটি পার্ট কন্টিনিউ করব। তো চলো আমরা দেখি আমাদের এই পর্বে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের এবারের পর্বের ফার্স্ট প্রশ্ন হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী কেন, ব্যাখ্যা করো। তো নর্মালি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নর্মাল সেন্সে হওয়া উচিত ছিল 3d4 আর 4s2, কিন্তু আমরা জানি যে ডি অরবিটাল স্থিতিশীল হতে চায়, তাহলে তখন স্থিতিশীল হতে চাইলে তাকে হয়তো বা 5টা ইলেকট্রন আর না হয় তাকে 10টা ইলেকট্রন, অর্থাৎ অর্ধপূর্ণ আর না হয় পরিপূর্ণ হতে হয়। তো এই জন্য যেহেতু এটা অর্ধপূর্ণর কাছাকাছি, অর্ধপূর্ণ না বাট অর্ধপূর্ণের কাছাকাছি, তো এই জন্য আমরা এটাকে একটু চেঞ্জ করে এখান থেকে এক ইলেকট্রন এখানে শিফট করি, ফলে 3d হয়ে যায় 5 এবং 4s হয়ে যায় 1। তো তাহলে আমরা এভাবে বলতে পারি যে অর্ধপূর্ণ অবস্থা বা সম্পূর্ণ অরবিটাল সুস্থিত হওয়ায় ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম হয় না। নর্মাল নিয়ম যেটা হওয়া উচিত ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আসলে সেভাবে হয় না। নেক্সট প্রশ্ন, 4d এবং 6s এর মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? তাহলে ফার্স্টে আমরা n+l এর মান বের করব। আমরা n+l এর মান বের করব। সো 4d এর জন্য আমরা দেখতে পাচ্ছি n+l এর মান কত? n এর ভ্যালু হচ্ছে 4 আর d এর জন্য এর মানটা হচ্ছে 2, সো ইজ ইকুয়ালস টু 6। আর 6s এর জন্য এর মানটা হচ্ছে 6 আর s এর জন্য এর মানটা 0, তাহলে ইজ ইকুয়ালস টু 6। তাহলে দুইটার মান কি পাচ্ছি আমরা? সমান পাচ্ছি। বাট এবার তাহলে আমাকে দেখতে হবে যে কার n এর ভ্যালুটা কম। তাহলে n এর ভ্যালু কম কার বলো তো? 4d এর, কারণ 4d এর n এর ভ্যালু হচ্ছে 4। তাহলে যেহেতু 4d এর n এর মানটা ছোট, তাই এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কারণ 4d এর শক্তির মান কম। যেখানে শক্তির মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, তাই আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে 4d এর জন্য ইলেকট্রনটা আগে প্রবেশ করবে, 4d তে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, নেক্সট প্রশ্নে কি বলেছে? কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মানে না কেন? কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মানে না কেন? সেম দেখো, আমরা একটু আগে ক্রোমিয়ামের জন্য কাজ করেছিলাম, এখন আমরা সেটা কপারের জন্য করতেছি। কপারের নর্মাল যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, নর্মাল ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? নর্মাল কপারের কত হয়? 3d9 হয় আর 4s2 হয়। এখন দেখো 3d9 এটা কিন্তু যেটা বললাম যে পরিপূর্ণ অবস্থা হচ্ছে বেশি স্থিতিশীল, তাহলে 3d9 হচ্ছে পরিপূর্ণের কাছাকাছি বাট পরিপূর্ণ না, একদম কাছাকাছি। তাহলে তখন কি হবে? এই এস থেকে একটা ইলেকট্রন কোথায় চলে আসবে? ডিতে চলে আসবে, ফলে 3d হয়ে যাবে 1, 3d হয়ে যাবে 10 আর 4s হয়ে যাবে 1। তাই এই জন্য আমরা যেটা বললাম যে কপারের ইলেকট্রন বিন্যাস দেখো 3d10 এবং 4s1 এভাবে আমরা চেঞ্জ করতে পারি, যেটা কিনা আগে ছিল কত? 3d9 এবং 4s2। আচ্ছা, সো এই জন্যই কপার সাধারণ নিয়মের যে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসগুলো রয়েছে, কপার সেই ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসগুলো মানে না। ওকে, যাচ্ছি নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্নে কি বলছে যে Fe2+ এবং Fe3+ এর মধ্যে কোন আয়নটি অধিক সুস্থিত? আচ্ছা, তো দেখো দুইটারই আমরা 2+ মানে কি বলতো? 2টি ইলেকট্রন কমবে, আর 3+ মানে কি? 3টি ইলেকট্রন কমবে। সো Fe যখন 2+ হবে, তখন 4s থেকে 2টি ইলেকট্রন চলে যাবে আর 3d আমার 6ই থাকবে। বাট Fe যখন 3+ হবে, তখন 4s থেকে দুটো তো যাবেই, এবার 3d থেকেও একটা চলে যাচ্ছে। তাহলে 3d থেকে ইলেকট্রন একটা যাওয়ার পরে দেখো তো ডিতে এখন ইলেকট্রন আছে কয়টা? 5টা। আমরা জানি যে ডি অরবিটালে যদি 5 অথবা 10টা ইলেকট্রন থাকে, সেই ডি কে আমরা বলি কি? বেশি সুস্থিত, মানে অর্ধপূর্ণ হলে সেটা বেশি সুস্থিত। এখানে ডি এর উপরে যেহেতু 5টা ইলেকট্রন এবং ডি অর্ধপূর্ণ, তাই ডি অরবিটালটা এখানে বেশি সুস্থিত। কিন্তু এর আগেরটা ডি এর উপরে 6টা, তাহলে এখানে কিন্তু আংশিক পূর্ণ, সে অর্ধপূর্ণ অবস্থায় নাই। তাই বলা যায় দুইটার মধ্যে কে বেশি সুস্থিত হবে? দুইটার মধ্যে Fe3+ বেশি সুস্থিত হবে। আচ্ছা, তাই এই যে এইখানে আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম, এই কথাগুলো আসলে এখানে বলা হয়েছে। তো আশা করতেছি তোমরা এইটুকু পার্ট প্রপারলি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে যে 2p অপেক্ষা 2s অরবিটালের শক্তি কম। 2p অপেক্ষা 2s অরবিটালের শক্তি কম। আসো আমরা n+l এর মান হিসাব করি। 2p অরবিটালের জন্য n+l এর মান হচ্ছে 3 আর 2s অরবিটালের n+l এর মান 2। তো যেহেতু n+l এর মান 2s অরবিটালের জন্য কম, 2s অরবিটালের জন্য আমরা n+l এর মানটা কম পাচ্ছি, তাই বলা যায় যে যোগফল যেহেতু কম, তাহলে এখানে শক্তির মানও কি হবে? কম হবে। নেক্সট প্রশ্ন দেখো, 4s অপেক্ষা 3d অরবিটালের শক্তি বেশি। 4s অপেক্ষা 3d অরবিটালের শক্তি বেশি। n+l এর মান হিসাব করি। 4s এর জন্য n+l এর মান কত হবে? 4। আর 3d জন্য n+l এর মান কত হবে? 5। তাহলে মান বেশি কার? 3d এর মানটা বেশি, সো এই জন্য 3d যেহেতু মান বেশি, তাহলে শক্তির মানও বেশি। আবার 4s এর জন্য n+l এর মান হচ্ছে 4, যেটা 3d থেকে কম। যেহেতু 3d থেকে n+l এর মান কম, তার মানে শক্তির মানও 3d থেকে কি হয়ে যাবে? কম হয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন,
3p অপেক্ষা 3d অরবিটালের শক্তি বেশি কেন ব্যাখ্যা করো। এবার জানতে চাচ্ছে বেশি কেন। তো জাস্ট বেশি হোক আর কম হোক আমার মূলত কাজ একটাই, আমরা n+l এর মানটা হিসাব করব, যেইটা আমাদের অ্যান্সার আসবে সেটাকে আমরা অ্যান্সার হিসেবে বলে দিব। তো দেখো 3p এর ক্ষেত্রে n+l এর মান কত পাচ্ছি আমরা 4, আর 3d এর ক্ষেত্রে n+l এর মান কত পাচ্ছি 5। তাহলে মান বেশি কার? মান বেশি হচ্ছে 3d এর জন্য, মান বেশি হচ্ছে 3d এর জন্য, আর মান কম হচ্ছে 3p এর জন্য। যেহেতু আমাদের 3p এর জন্য মানটা আমরা 4 পেয়েছি, এটা যেহেতু 5 থেকে কম, তাহলে বলা যায় যে আমাদের 3p অরবিটালের শক্তি কম এবং 3d অরবিটালের শক্তি বেশি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে প্রবেশ না করে 4s এ যায় কেন? আচ্ছা, তাহলে এখানে বলতেছে আউফবাউ নীতি আছে আমাদের, সেই আউফবাউ নীতি অনুযায়ী আমরা 3d অরবিটালের জন্য n+l এর মানটা পাচ্ছি আমরা 5, আর 4s অরবিটালের জন্য আমরা n+l এর মান পাচ্ছি 4। তাহলে মান কম কার? মান কম হচ্ছে 4s এর জন্য, 4s এর জন্য মানটা কম। তো মান যেহেতু 4s এর জন্য কম, তাহলে শক্তির মানও কম হবে। n+l এর মান যদি কম হয় তাহলে শক্তির মানও কম এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাই আমাদের পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, দেখো পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি আমরা 3d তে না দিয়ে কোথায় দিব বলো তো? 4s এ দেব। কেন আমরা 4s এ দেব? কারণ 4s এর n+l এর মান কম, শক্তির মান কম। আউফবাউ নীতি বলতেছে যার শক্তির মান কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তো সেই জন্য আমরা এটা 4s এ দিব। ওকে, সো 38 নাম্বারটা আমরা বুঝতে পেরেছি। এবার 39 নাম্বার, ডিউটেরিয়াম হাইড্রোজেন একটি আইসোটোপ ব্যাখ্যা করো, অর্থাৎ ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ ব্যাখ্যা করো। এখন ডিউটেরিয়ামের সংকেত কি বলতো? ডিউটেরিয়ামের সংকেত হচ্ছে এইটা, H, বাম পাশে হচ্ছে 1, বাম পাশে উপরে হচ্ছে 2। আর হাইড্রোজেনের সংকেত কি? হাইড্রোজেনের সংকেত হচ্ছে বাম পাশে 1, উপরে 1। এখন দেখো তো উভয়ের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান কিনা? ইয়েস, উভয়ের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান, যেটা হচ্ছে 1। তো যেহেতু ভর সংখ্যা আলাদা বাট প্রোটন সংখ্যা সেম, তাই আমরা বলতে পারবো যে প্রোটন সংখ্যা একই বাট ভর সংখ্যা ভিন্ন। তাই বলা যায় যে ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ, ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ। আচ্ছা, যাচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো। ট্রিটিয়াম, এবার এই প্রশ্নটা হচ্ছে ট্রিটিয়ামকে কেন্দ্র করে। উভয়ের দেখো প্রোটন সংখ্যা সেম 1 1, বাট ভর সংখ্যা ভিন্ন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3। সো প্রোটন সংখ্যা সেম বাট নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন হয়, তাই এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলতে পারি। আচ্ছা, গেল এটা। পোট্রিয়াম এর নিউটন সংখ্যা 0 ব্যাখ্যা করো। পোট্রিয়াম বলতে কাকে বোঝানো হয় বলো তো? এই হাইড্রোজেনের আরেকটা নাম কিন্তু পোট্রিয়াম, ঠিক আছে? সো পোট্রিয়ামের জন্য নিউটন সংখ্যা 0, কেননা হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1। তাহলে 1 + 0 = তো 1 হবে, তাই না? তাহলে আমরা তো জানি যে হাইড্রোজেনের প্রোটন একটা, তাহলে সেখানে অবশ্যই কোনো নিউট্রন নাই, এবং নিউট্রন নাই বিধে দেখো যে 1 - 1 = 0, 1 - 1 = 0 হয়ে যায়। তার মানে পোট্রিয়াম বা হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো নিউট্রন সংখ্যা আমরা পাবো না, জাস্ট এখানে এই প্রশ্নটাই বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, C14 আইসোটোপের ব্যাখ্যা দাও। C14 কি? C14 হচ্ছে কার্বনের একটি আইসোটোপ। আমরা জানি কার্বনের 3টি আইসোটোপ রয়েছে, C12, C13, C14। আচ্ছা, এখন এই C14 এর কাজ কি? C14 এর কাজ হচ্ছে যে জীবাশ্ম, মমি, উল্কাপিণ্ড ইত্যাদি থেকে আরম্ভ করে পৃথিবীর সকল কিছুর বয়স, খুবই ইম্পর্টেন্ট পার্ট, পৃথিবীর সকল কিছুর বয়স নির্ধারণে C14 আইসোটোপটি ব্যবহৃত হয়। জীবিত উদ্ভিদ বা প্রাণীদেহে কতটুকু আইসোটোপ ক্ষয় হয় ঠিক ততটুকু আবার সৃষ্টি হয় বলে জীবিত অবস্থায় আইসোটোপের পরিবর্তন লক্ষ্য করা যায় না। তবে মৃত অবস্থায় আইসোটোপ সৃষ্টি বন্ধ হয়ে যায়, ফলে ক্ষতিগ্রস্ত মানে কতটুকু আসলে ক্ষয় হয়েছে সেই ক্ষয়ের পরিমাণ থেকে, কতটুকু ক্ষয় হয়েছে, কতটুকু আইসোটোপ ক্ষয় হয়েছে সেই ক্ষয়ের পরিমাণ থেকে আমরা এটার পরিমাণ নির্ণয় করে ফেলতে পারি। আচ্ছা, ওকে, সো আমি আশা করতেছি তোমরা এইটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু পাওয়া সম্ভব ব্যাখ্যা করো। কোশ্চেনটা একটু ভালো মতো বুঝো। একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট, এটার মধ্যে যে ভিন্ন ভর সংখ্যা বলছে না, এটার মধ্যে কিন্তু তারা একটা আইসোটোপের একটা ক্লু আমাদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে কি বলতেছে যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন ও নিউট্রন সংখ্যাকে বা প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলে? ভর সংখ্যা বলে। তো দেখো আমরা একটি মৌলের ভর সংখ্যা কি হতে পারে? একের অধিক হতে পারে। যখনই তাদের নিউট্রন সংখ্যা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু ভর সংখ্যার পরিবর্তন ঘটবে। আর ভর সংখ্যা যখন পরিবর্তন ঘটবে তখন আমরা ওই মৌলটিকে কি বলবো? একে অপরের আইসোটোপ বলতে পারবো। তো এখানে এই কথাটাই বলতেছে, দেখো যে একটি মৌলের যে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট
ও অপরিবর্তনীয়। প্রোটন সংখ্যা কখনোই চেঞ্জ হবে না, প্রোটন সংখ্যা যা আছে তাই থাকবে। কিন্তু পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন সংখ্যার তারতম্যের কারণে একই মৌলের পরমাণুগুলোর মধ্যে ভর সংখ্যা পরিবর্তিত হয়। তাহলে কে এখানে আসলে মানে ভর সংখ্যা চেঞ্জ করার জন্য কে মূলত দায়ী? মূলত দায়ী হচ্ছে নিউট্রন সংখ্যা। এই যে দেখো মূলত দায়ী কে? নিউট্রন সংখ্যা, এবং এর জন্য কি ভর সংখ্যা পরিবর্তিত হয়। এভাবেই একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ভিন্ন ভিন্ন মানে ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু পাওয়া যায়। একটা এক্সাম্পল দেখো, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, বাট নাম কি? পোট্রিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। সো এভাবে আমরা হাইড্রোজেনের একই মৌলের ভিন্ন ভিন্ন ভর পেতে পারি। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নিউটন সংখ্যার ভিন্নতা আইসোটপ সৃষ্টির জন্য দায়ী, বুঝিয়ে লিখো। তো যেই কথাটা আমরা একটু আগেই বলেছিলাম যে ভর মানে কি বলতো? ভর মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এখন কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা তো কখনোই পরিবর্তন ঘটবে না, পারমাণবিক সংখ্যা কখনোই পরিবর্তন ঘটবে না। তাহলে ভর সংখ্যা পরিবর্তন হতে হলে কার উপরে নির্ভর করতে হবে? নিউটন সংখ্যার উপরে নির্ভর করতে হবে। নিউটন সংখ্যা যখনই পরিবর্তিত হবে তখনই ভর সংখ্যা পরিবর্তন ঘটবে, এবং যখনই ভর সংখ্যা পরিবর্তন ঘটবে তখনই আমরা বলবো যে মৌলটির কি রয়েছে? মৌলটির আইসোটপ রয়েছে। সো এখানে এইটাই বলতেছে আসলে যে সবার এই যে ইলেকট্রন সংখ্যা, কোনো মৌলের প্রোটন বা ইলেকট্রন সংখ্যা কখনো পরিবর্তন হয় না। বাট এখানে একটা কথা আসলে এগ্রি করা যাবে না, ইলেকট্রন সংখ্যা পরিবর্তন হতে পারে। এই যে প্রোটন সংখ্যা, কোনো মৌলের প্রোটন সংখ্যা, এটা ইলেকট্রন কথাটা রাখা যাবে না। ইলেকট্রন কথাটাকে ইলেকট্রন কথাটার সাথে আমরা এগ্রি করবো না, ইলেকট্রন কথাটাকে আমরা নিব না। তো এখানে বলা হবে যে কোনো মৌলের প্রোটন সংখ্যা কখনোই কি হবে না? পরিবর্তন হবে না। ইলেকট্রন সংখ্যা পরিবর্তন হতে পারে, আমরা চাইলে সেটাকে চার্জযুক্ত করতে পারি, কোনো মৌলের প্রোটন সংখ্যা কখনো পরিবর্তন হয় না, ফলে শুধুমাত্র নিউটন সংখ্যার ভিন্নতার কারণে ভর সংখ্যা ভিন্ন হয়। আইসোটোপ তৈরি হয়, হাইড্রোজেনের যে আইসোটোপগুলো আছে, জাস্ট বাকি কথাগুলো সম্পূর্ণ এক, বাট শুধুমাত্র ইলেকট্রন কথাটা আমরা এখানে একসেপ্ট করতে পারবো না। ওকে ফাইন। তো আমরা যাচ্ছি পরবর্তী অংশে। আপেক্ষিক পারমাণবিক ভরের একক নাই কেন? খেয়াল করো, দেখো আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে দুইটা ভরের অনুপাত। আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কি? দুইটা ভরের অনুপাত। এখন তুমি চিন্তা করো, মৌলের একটি পরমাণুর ভর, এটা কি হতে পারে? গ্রাম হতে পারে। আবার একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, এটাও কি হতে পারে? এটাও হতে পারে গ্রাম। সো গ্রাম বাই গ্রাম কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি কোনো ইউনিট থাকবে না। আবার যদি তুমি এটাকে চিন্তা করো যেটা গ্রাম না হয় কেজি হবে, দেখো যদি আমরা এভাবে চিন্তা করি যে হ্যাঁ এটা গ্রাম না হয় কি হবে? এটা গ্রাম না হয় এটাও কেজি হবে, এটাও কেজি হবে, তাহলে কি কেজি বাই কেজি কাটাকাটি হয়ে যাচ্ছে। অর্থাৎ অনুপাত যখনই থাকবে তখনই কিন্তু সেই অনুপাতগুলো ক্যান্সেল আউট হয়ে গিয়ে একটা এককবিহীন একটা মানে অ্যান্সার চলে আসবে। সেজন্য বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই। সো আমি আশা করতেছি তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো আমরা আমাদের এই পর্বেরও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদেরকে বলবো যে আমাদের নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবাইকে। আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি মানে এমসিকিউর চ্যাপ্টার 3 এর সংক্ষিপ্ত প্রশ্নের এই পর্বটি আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।